নমস্কার, শুরু করছি আজ থেকে আর প্লাস নিউজের বিশেষ অনুষ্ঠান ভোট ফাইটার। ভোট ফাইটারটা ঠিক কি? আমাদের দেশে সংসদীয় গণতন্ত্রে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তা দিয়েই নির্বাচিত প্রতিনিধিরা আইন প্রণয়ন করেন। একদিকে যেমন বিধানসভা ভোট 2021 সালে তার দামামা বেজে গিয়েছে, অন্যদিকে দীর্ঘদিন ধরে যে প্রশ্ন অমীমাংসিত হয়ে রয়েছে, আর কতদিন কলকাতা কর্পোরেশন থেকে হাওড়া কর্পোরেশন বিভিন্ন জায়গায় যে মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে তার যে ভোট প্রায় শতাধিক, সেই ভোট কি আদৌ হবে, এই প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছেন। তার কারণ অনেক জায়গায় প্রশাসক বসে রয়েছেন, অনেক জায়গায় পুরো পরিষেবা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এরকম একটা আবহ রয়েছে, এবং যে আবহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের কাছে বারবার করে উঠে আসছে, সেটা হচ্ছে একটা রাজনৈতিক বাতাবরণ। কোন বাতাবরণের মধ্যে দিয়ে আমরা ভোট করতে যাচ্ছি? একদিকে করোনার আবহের মধ্যে আমরা রয়েছি। করোনার আবহে যেমন বাংলা রয়েছে, গোটা বিশ্ব করোনার আবহের মধ্যে রয়েছে। কি প্রাণান্তকর লড়াই, গোটা বিশ্বের মানুষ এই লড়াইটা দিয়েছেন, যার সামিল পশ্চিমবঙ্গ। সেই আবহের মধ্যে দিয়ে ভোট পর্ব হবে, এবং অনেকটাই হয়তো করোনার যে দাপট, সে দাপট অনেকটাই আস্তে আস্তে প্রশমিত হবে। রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক স্থিতিশীলতা, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এই সমস্ত প্রশ্নগুলো, অনেকগুলো প্রশ্ন রয়েছে। যেমন হচ্ছে ইনভেস্টমেন্ট, এই রাজ্যে কি সত্যি আসতে চলেছে আগামী দিনগুলোতে? যদি রাজনৈতিক পরিস্থিতি অনুকূল না থাকে, তাহলে কি ইনভেস্টমেন্ট ডেস্টিনেশনস কি হতে পারে? এই নিয়ে প্রচুর বিতর্ক আমরা করেছি। আর প্লাস নিউজে আপনারা জানেন, বিতর্কের জন্যে আমরা বরাবর দায়বদ্ধ। আজ এই মুহূর্ত থেকে যে বিতর্ক আমরা করছি, সেটা হচ্ছে টি স্টল, চায়ের দোকানে চা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দার্জিলিং থেকে উত্তরবঙ্গ যে চা গোটা ভারতবর্ষ থেকে পৃথিবীতে ছড়িয়ে যায়, যে চা, সেই চায়ের দোকান মানে আমাদের কাছে একটা অন্য ধরনের নস্টালজিয়া। কেন বলছি এই কথাটা? এই নস্টালজিয়ার মধ্যে দিয়ে আমরা কিন্তু বড় হয়েছি। একের পর এক প্রজন্ম আসে, চায়ের দোকানের রূপ পরিবর্তিত হয়, কিন্তু রাজনৈতিক ভাষ্য তার সাথে সাথে পরিবর্তিত হয়। ঠিক যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু রাজনৈতিক ভাষ্য অনেক পরিবর্তন হয়েছে। এবারের নির্বাচনে অনেকেই বলছেন দক্ষিণপন্থার সাথে দক্ষিণপন্থার লড়াই, মধ্যপন্থা এবং বামপন্থার ভবিষ্যৎ কি, এই নিয়ে রয়েছে বাংলার জাতীয়তাবাদের প্রশ্ন, রয়েছে বহিরাগত ইস্যু, উন্নয়ন ইস্যুর পর ইস্যু। এই ভোটে আমরা তাই টি স্টল থেকে এবার সরাসরি আমরা যাব হচ্ছে তাদের কাছে যারা ভোটের জন্য ফাইট করেন। কেউ রয়েছেন রাজনৈতিকভাবে পরিচিত, কেউ রয়েছেন মুখপাত্র হিসাবে যারা টেলিভিশন পর্দায় এসে বিতর্ক তৈরি করেন, কেউ রয়েছেন যারা রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে থাকেন। এরা প্রত্যেকেই ভোট ফাইটার, কারণ প্রত্যেকে বিশ্বাস করেন সংসদীয় রীতিনীতি এবং ভারতবর্ষের গণতন্ত্রের উপর। আমরা তাই এক এক করে সবার কাছ থেকে প্রথমে জানতে চাইব, আমি এখানকার যিনি এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা এবং হচ্ছে কলকাতা হাইকোর্টের যে বিশিষ্ট আইনজীবী হিরণ মজুমদার। হিরণদা অনেক সিনিয়র একজন পলিটিশিয়ানস। উন্নয়নের যে প্রশ্নকে সামনে রেখে দুয়ারে সরকার আপনারা যাচ্ছেন, রেসপন্স কেমন পাচ্ছেন? আপনি ভবানীপুর অঞ্চলের সেখানে ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট, আপনি কি বলবেন? ভীষণ ভালো সাড়া আমরা পাচ্ছি দুটি কারণের জন্য। এক হলো, যে প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটি সারা বাংলা কেন, ভারতবর্ষ কেন, আমরা যদি সারা পৃথিবীর ইতিহাস দেখি, তাহলে এটা এর অভিনবত্ব এবং এর যা সাহায্য, মানুষকে প্রয়োজনে সাহায্য করার জন্য যা শক্তি রয়েছে এই প্রকল্পগুলির মধ্যে, সেটাকে আমরা সম্পূর্ণভাবে ফলপ্রসূ করতে পারলে তো এটা একটা ভোট বৈতরণী অনেকটা ইজি হয়ে যাবে বলে মনে করেন? ভোট বৈতরণীর জন্য তো সব রাজনৈতিক দলই মাঠে ময়দানে নামে। আমরা শুধুমাত্র চ্যারিটেবল মিশনারি ট্রাস্ট হিসেবেই রয়েছি তৃণমূল কংগ্রেস, এমন নয়, এরকম দাবিও আমরা কখনো করি না। কিন্তু সর্বোপরি মানুষের কল্যাণের স্বার্থে আমরা শুরু করি এবং মানুষের কল্যাণের স্বার্থেই সেটা শেষ হয়, এটা বিশ্বাস করি। এবং দুয়ারে সরকার সত্যি সত্যি দুয়ারে যে গিয়ে সারা জায়গাতে পেরেছে, দরজায় গিয়ে কড়া নাড়ছে, সেটা কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি। এটা একটা ব্যতিক্রমী বলছেন, ব্যতিক্রমী, গোটা বিশ্বে এটা একটা ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে। না, প্রথমেই আমি ভোট ফাইটারের
অনুষ্ঠানকে শুভেচ্ছা জানাই। সাংবাদিক এবং অ্যাঙ্কার এবং R+ যে রাস্তায় নেমে নিউজ করে, এই ভোট যে রাস্তার রাজনীতির ব্যাপার, মানুষের কথা, নেতাদের কথা নয়, নীতির কথা, সেটার জন্য আপনাদের অভিনন্দন জানাই। ভোট ফাইটার সফল হোক। এবং আজকে আমার একটা বিশেষ দিন, যে আজকে আমি তার সামনে দৈরথে নেমেছি, সেই হিরণ মজুমদার, যিনি আমার কাছে দ্রোণাচার্য, যদি আমি অর্জুন হই, যিনি আমাকে ছাত্র পরিষদের পতাকা ধরিয়েছিলেন এবং নেহরুবাদ বুঝিয়েছিলেন। এই মুহূর্তে কিন্তু দুজন প্রতিপক্ষ শিবির বলছি, আমি তাকে প্রণাম জানিয়ে প্রথম স্বর নিক্ষেপ করছি দ্রোণাচার্যকে, যে এই হিরণদা আমাকে নেহরুবাদ বোঝাতেন, এই হিরণদা ভাই নেহরুবাদ বোঝাতেন, সুভাষবাদ বোঝাতেন। আজকে যদি হিরণদা একটা লাইনে বলতে পারে তৃণমূল বাদ ডাকি, তাহলে আমি বেঁচে যাই। দ্বিতীয় কথা, আপনি চায়ের কথা বললেন, এটা সেই চায়ের দোকান যে চায়ের দোকান আর চপের দোকান ছাড়া বাংলায় আর কিছু নেই। এটা সেই চা যেটা চীনেরা আমাদের খেতে শিখিয়েছিল, আর সেই চীনের সামনে বিজেপি তার মাথা বিক্রি করে দিয়েছে, ভারতবর্ষের মাথা বিক্রি করে দিয়েছে। তো আজই ভোট ফাইটারে দ্বৈরথ হবে। কোথা থেকে কত রকম যুক্তি নিয়ে এসে চীনের সাথে বিজেপি, আপনি একটু কষ্ট, একটু ভাবতে একটু কষ্ট। আরেকটা কথা বললেন যে দক্ষিণ পন্থার সঙ্গে দক্ষিণ পন্থা। আমি জানি দক্ষিণপন্থী দল হচ্ছে চরম দক্ষিণপন্থী বিজেপি, কিন্তু তৃণমূলের কোনো পন্থাই নেই। তৃণমূলের একটাই পন্থা, মাও পন্থা। মাও মানে মাও সেতুং নয়, কামাও পন্থা। সুতরাং এইখানে পন্থার দুটোই লড়াই, একদিকে কংগ্রেস, অন্যদিকে বিজেপি রেটিম, বিজেপি এবং বি টিম তৃণমূল। এই ফাটাফাটি লড়াই সারা দেশ জুড়ে চলছে। দীপ্তিমান বসু। না, আমি প্রথমে হিরণদাকে বলবো যে দুয়ারে সরকার বিষয়টা কি, মানে দুয়ারে সরকার টাইটেলের লোকজন যাবেন, এরকম কি ব্যাপার, নাকি দুয়ারে গভর্নমেন্ট যাবে? তো দুয়ারে যদি গভর্নমেন্ট যায়, হিরণদা বা হিরণদার দলের লোকরা গভর্নমেন্টের কোন অংশের প্রতিনিধি, এটা আমার জানতে ইচ্ছা করে। সরকার আর দল কি এক? এই প্রশ্নটা প্রথম সাধারণ মানুষের কাছে সব থেকে আজকের দিনে জাজল্যমান, যে সরকার এবং দল কি এক? দুয়ারে সরকার বলে যে কর্মসূচি চলছে তৃণমূলের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কারা যাচ্ছেন সেখানে তৃণমূলের ব্লক স্তরের কর্মীরা যাচ্ছেন। বহু জায়গায় এটা নিয়ে অশান্তি তৈরি হয়েছে। গতকাল ভারতীয় জনতা পার্টির কিছু মানুষ যারা গৃহ সম্পর্ক অভিযানে গেছিলেন হালিশহরে, তাদের মধ্যে একজনকে দেখেছি যে কি নৃশংসভাবে মারা হয়েছে, 9 জন আহত হয়েছে, একজন নৃশংসভাবে তাকে মুখ থেতলে খুন করা হয়েছে। এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি, যে কারণে তৃণমূলকে আনা হয়েছিল সিপিএমকে সরিয়ে, যে নন্দীগ্রাম সিঙ্গুরের যে রাজনৈতিক নৃশংস রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখতে পেয়েছিলাম, সেই একই সাংস্কৃতিক ধারা তো আজকে 9 বছর পরেও আপনারা কি এটা সমর্থন করেন যে রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস এখন বেড়েছে? আমি একটু ডক্টর আশিস দাস আপনার কাছে আসছি, বামপন্থী শিক্ষক আন্দোলনের নেতা। সেটা হচ্ছে সুজিতদা, প্রথমে আপনাদের এই অনুষ্ঠানের জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমার দুটো কথা আছে। প্রথম কথা হচ্ছে, উনি বললেন দুয়ারে সরকার। দুয়ারে সরকার কিন্তু সরকার যাচ্ছে না। আমি এই 2-1 দিনের মধ্যে মেদিনীপুর থেকে ফিরলাম, মানুষজনকে যেতে হচ্ছে কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসে, এবং ব্লক ডেভেলপমেন্টের অফিসে কিন্তু প্রত্যেকটা মানুষকে এর আগেও কাজের জন্য যেতে হতো, এখনও যেতে হচ্ছে। দুয়ারে সরকারটা কিন্তু মানে আলাদা কোনো কিছু পার্থক্য দেখতে পাচ্ছেন না। ডেভেলপমেন্ট অফিসেই গিয়ে প্রত্যেকটা মানুষকে তার কাজের জন্য যেতে হতো, এখনও যেতে হচ্ছে। মানে একই জায়গায় হচ্ছে সরকার দল একাকার হয়ে যাচ্ছে, সেটা দীপ্তিমান বলছে। হ্যাঁ, দীপ্তিমান যেটি বলেছেন এবং আমাদের অধ্যাপকও যেটি যা বলেছেন, আশিসবাবু যেটা বলেছেন, আমি বিজেপি এবং বামপন্থী নেতাদের সেই কথার পিঠে একটা যে জিনিসটা বলতে চাই, সেটা হলো যে ইংরেজিতে একটা কথা আছে যে হোয়াটস ইন আ নেম। ব্যাপারটা হলো যে বৈশিষ্ট্যটা সরকার, দুয়ারে সরকার। তা এই দুয়ারে সরকারের জন্য এই যে ধরে নেওয়া হলো বাড়ি বাড়ি আমরা প্রতিটি বাড়ির ভেতরে যাচ্ছি, নট দ্যাট, কতটা কাছে আসা যায়, সেই কতটা কাছে আসা যায় জন্য কেউ যদি সরকারি প্রোগ্রামকে প্রমোট করার জন্য প্রচার করেন, সেটা যে কোনো দলের যে কোনো লোক হতে পারেন। আমি ভাবছি যে কবে বিজেপি এবং কমিউনিস্ট পার্টির লোকেরাও এবং কংগ্রেসের লোকেরাও তারাও কবে এই সরকারের এই প্রচারগুলো, এই প্রকল্পগুলো প্রচার করতে নামবেন না। যেরকম আমি দেখেছি কোন জায়গাটা একটু যদি বলে দেন, দীপ্তিমান হয়তো বলতে পারবেন। ওই কথা বললো সেখানে বিজেপির 2 জন পঞ্চায়েতের নেতা, তারা কি বলে দুয়ারে সরকারের প্রোগ্রামে তারা ওখানে গিয়ে বসে আছে এবং ক্যাম্প হচ্ছে যেখানে, এবং তারা পার্টিসিপেট করেছে। আমি শুধু আরেকটা কথা বলি, দুয়ারে সরকার যেটা বলছেন না, এই যে আপার প্রাইমারি যে কেলেঙ্কারিটা হলো, এবার তৃণমূলের বাড়ি বাড়ি যাবে শিক্ষিত ছেলেরা, বাড়ি বাড়ি যাবে, যে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা এই চাকরি সূত্রে ঘুষ নিয়েছে, বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি যাবে বলছে, বাড়ি বাড়ি যাবে। আপনি বললেন যে তারা কবে যাবে?
জবাব চাইতে যাবেন বলছি। আমি বলছি যে ওনারা যদি এই রকম একটা ভাবনার মধ্যে থাকেন, এটা দিবার স্বপ্নের সামিল হবেন। এবং এই কারণের জন্য বলছি, সেটা হলো যে ওনারা তো বাড়ি বাড়ি গিয়ে একটা মহল্লাতে শেষ করতে পারবেন না মাথা গুনতির হিসাবে। সুতরাং ওনারা যদি কল্পনা করতে পারেন সকালবেলা ডে ড্রিমিংয়ের মতো যে বাড়ি বাড়ি সমস্ত লোক যাচ্ছে তৃণমূলের বিরোধিতা করতে বা কোনো একটা ইস্যুর পরিপ্রেক্ষিতে বিরুদ্ধে বা ফরে, তা সেটা তারা তারা ভাবুন। শুদ্ধ কিছু বলতে চাইছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দুয়ারে সরকার বলা মানে ভোটের 5 মাস আগে, যে এতদিন সরকার মানুষের কাছে ছিল না, নেতাদের দৌড়ে ধরে সাধারণ মানুষকে যেত। এবং দ্বিতীয় বলি, শীলা দীক্ষিত তার শাসনকালে একটি ক্যাম্পেইন করেছিলেন দিল্লি সরকার আপকে দোয়ার, ওই জিনিসটায় প্রশান্ত কিশোর পুরা টুকে নিয়ে ওনাকে দিয়ে দিয়েছে। বিরন্দা এক্ষুনি প্রকল্প বলতে গিয়ে প্রচার কথাটা মুখ দিয়ে বেরোলো। এই টোকাটুকির ব্যাপারটাকে কি নিয়ে এত গুরুত্ব দেওয়া কেন? রবীন্দ্রনাথ সম্পর্কেও বলা হতো যে তিনি ওয়েস্টের এখান থেকে টুকেছেন, অনেক সময় নানা রকম হয়েছেন। এই বলবো যে ওগুলোকে ভাঙা গান বলা হতো, যে তৃণমূল হলো ভাঙা বিজেপি, এটা কি বলবো? না, 99% কাজ তো 2012তেই কমপ্লিট হয়ে গেছিল। আবার দুয়ারে সরকার নিয়ে যাওয়ার দরকারটা কি, মানে এই কষ্টটা করার দরকার কি? আরেকটা জিনিস আমি যেটা বলছি, ঘরে ঘরে আশিসদা বলছিলেন যে ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে কিন্তু কেউ যাবে না, আর বুথে যাবে, বুথে গিয়ে ভোটটা দিয়ে আসবে তৃণমূলের বিরুদ্ধে, এটা আমরা নিশ্চিত। দেখুন, এই যে বলা হচ্ছে এগুলো কোনো প্রজেক্ট না, এটা 700 কোটির মাস্টারমশাইয়ের কাছ থেকে শিখে নেওয়া কিছু প্রকল্প। 700 কোটি আপনারা নিশ্চিত না? এটা হচ্ছে হাওয়ায় ভাসছে খবর, উড়ো খবর। এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে যে তারা ফেক নিউজকে প্রমোট করে। দেখুন, আপনারা জানেন সব দিদিকে বলো প্রোগ্রাম হয়েছিল, তার রেজাল্ট কি? কতগুলো দিদিকে বলো তো আর শেষে দিদিকে বলো ছিল না, সেটা মাসিকে বলো মেসোকে বলো হয়ে গেছিল। তারপরে আমরা দেখলাম বাংলার গর্ব, সেটা বাংলার গর্ততে রূপান্তরিত হয়েছে। এখন আনা হয়েছে কি? দুয়ারে সরকার প্রকল্পটা কিন্তু মানুষের সুবিধা দেওয়ার জন্য নয়। তাহলে 7 থেকে 8 মাস আগে যখন এই সব প্রকল্প স্বাস্থ্যসাথী এসেছিল, তখনই সরকার ইনিশিয়েটিভ নিত মানুষকে পৌঁছে দেওয়ার জন্য। গভর্নমেন্ট টোটালি ফেলিওর। আজকের ভোটের মুখে মানুষকে ভুল বোঝাবার জন্য এটা একটা গিমিক ছাড়া কিছুই না। এবং এখানে আরেকটা জিনিস ভাবার আছে, ভাঙড়ের তৃণমূল নেতা ওপেন স্টেজে বলছেন যে যদি স্বাস্থ্যসাথীর কার্ড নিতে হয় তাহলে ভোটটা তৃণমূলকে দিতে হবে, অন্য কোনো পার্টির ভোট দেওয়া চলবে না। তাহলে শুভেন্দু অধিকারী, যিনি কনিষ্ঠ যাকে তথাকথিত বহিষ্কার হলো, সে বলেছে স্বাস্থ্যসাথী একটা, সরি টু ইউজ দ্য তৃণমূলী ওয়ার্ড, ঢপ। স্বাস্থ্যসাথী নিয়ে হাসপাতালে যান, আপনারা জায়গা পাবেন না। এইটা কনিষ্ঠ বলেছে, তৃণমূলের ঘরের লোক, শুভেন্দু অধিকারীর ঘরের লোক। কনিষ্ক তো আগে যার কথা বলছেন, আমি যতদূর জানি তিনি কংগ্রেস ছিলেন এবং বহু পরে তৃণমূলে যোগদান করেছিলেন। কে কার লোক ওটা বড় কথা, ঢপটাকে এস্টাবলিশ বলে দিলেই হলো। ইয়েস, এক্স্যাক্টলি। তার মানে কি, আমরা প্রকল্প নয় প্রচারে যাচ্ছি। যেমন মোদিজির প্রচার, সেমনি দিদিজির প্রচার। একটা তৃণমূলও যেমন ফাটকাবাজি দিচ্ছে, তেমনি বিজেপি ফাটকাবাজি। বিজেপি বিহারের আমি দেখলাম নির্বাচনে, বিজেপি কি বললো, মোদি যিনি প্রধানমন্ত্রী তিনি বললেন ভোটটা যদি আমাদের করোনার যদি টিকা নিতে হয় তাহলে ভোটটা দিতে হবে বিজেপিকে। তাহলে এটা রাজনৈতিক একটা কারসাজি। এটা কারসাজি নয়। আপনি বলছেন যে ভাঙড়ের উদাহরণ দিলেন, বিহারে কে বলছেন? বিহারে কিন্তু তাবড় বিজেপি নেতারা এই কথা বলে, মাথা নাড়লে তো হবে না। দেখুন, একমাত্র বিজেপিরই ক্ষমতা আছে এই করোনার মানে দুর্বিষহ পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করার। এটা অন্য কোনো কারোর পক্ষে সম্ভব নয়। সারা পৃথিবীর লোক স্বীকার করছে করোনাতে ভারতবর্ষ সবচেয়ে ভালো কাজ করেছে। আমাদের দলনেতা সংসদের আমাদের অধীর চৌধুরী বারবার বলেছিল যে পরিযায়ী শ্রমিকরা কিভাবে ফিরবেন, সেটা কিন্তু মোদী কর্ণপাত করেনি। সেটা আমাদের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছিলেন কংগ্রেসকে দায়িত্ব দিতে হবে সমস্ত পরিযায়ী শ্রমিককে ফেরত আনার জন্য। অধীর চৌধুরী রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, গৃহমন্ত্রীকে চিঠি লিখেছেন। তারপরে সমস্ত পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ফিরেছে। এটা আমাদের কৃতিত্ব। ঘোষণা করেছি যে রেলের টিকিটের টাকা আমরা দেব, 7,500 টাকা মাসিক দেওয়ার ঘোষণা প্রথম দিন থেকে করা হয়েছে। আজ মোদী করেছেন অদ্ভুত কথা, বিজেপি করোনা মুক্ত করবে। একসময় তো কংগ্রেস মুক্ত করতে এসেছিল, এখন করোনা মুক্ত করতে এসছে। ওরা কি নিজেরা করোনা ভাইরাস? আমি যাবো একদম ওইদিকে। হ্যাঁ, বলুন আপনার নাম। বলুন। ধন্যবাদ। কটা লোকের টিকিটের, প্রথম কথা হচ্ছে মাননীয় যিনি তৃণমূলের ব্লক সভাপতি আছেন, দুয়ারে সরকার নিয়ে কথা বলছিলাম, আমি সেটা নিয়ে একটা প্রশ্ন করতে চাই। শুধু স্বাস্থ্যসাথী নিয়ে কাজ হচ্ছে, শুধু স্বাস্থ্যসাথী নিয়ে যারা রেশন কার্ড, আধার কার্ড এসব নিয়ে যাচ্ছেন মানুষজন, জায়গায় জায়গায় প্রচার হচ্ছে, তাদেরকে গিয়ে নাম লিখিয়ে চলে আসছেন। আমি এমন একটা জায়গায় থাকি, মুকুন্দপুর অঞ্চল, সেখানে 3-3টে বেসরকারি হাসপাতাল আছে।
3টে বেসরকারি হাসপাতালে ঢুকলেই প্রথমেই যে টাকাটা দিতে হয় সেটা একটা বড় অ্যামাউন্টের টাকা দিতে হয়। আমার প্রশ্ন তৃণমূলের এই যিনি এখানে হিরণ মজুমদার হিরণ বাবুকে আমার একটা প্রশ্ন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবীশেঠি হসপিটাল বা মেডিকা বা আমৃতে ঢুকলে কি সেখানে ফ্রি চিকিৎসা হবে? প্রথম কথা। আমি আসবো এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম দিন থেকেই প্রশ্নটা আসছে যে সরকারি ব্যবস্থা তো আছে, তার কি অপ্রতুলতা রয়েছে? বেসরকারি ব্যবস্থায় একটা বিরাট টাকা পয়সার অঙ্ক একটা রয়েছে এবং সেখানে করোনার আবহে আমরা কিন্তু এর বহু ঘটনা আমরা দেখেছি। স্বাস্থ্যসাথী এক্ষেত্রে কিভাবে মুক্তি দিতে পারে? স্বাস্থ্যসাথী ফর্ম বিটি ফিল আপ করে প্রথমে এলিজিবিলিটি যার আছে, যিনি যোগ্য এই ফর্ম ফিল আপ করে কার্ডটি পেতে, তিনি করলে পরে সেই ফর্মের ওপরে কতগুলি নিয়মকানুন লেখা রয়েছে। তার মধ্যে একটি জায়গায় দেখতে পাবেন পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে 1500 হাসপাতালে তারা চিকিৎসা করাতে পারবেন এবং তার মধ্যে বেসরকারি হাসপাতালও অবশ্যই আছে। সেই লিস্টটা আমার কাছে তো রেডিলি এখনও নেই, সরকার থেকে সেই লিস্ট নিশ্চয়ই ওয়েবসাইটে দেওয়া হয়েছে, তার মধ্যে থাকতে পারে। যদি না থেকে থাকে তাহলেও আপনারা খুব শীঘ্র সেটা পাবেন, কেননা কার্ডের জন্য শুধুমাত্র এখন ফর্ম দেওয়া শুরু হয়েছে এবং 30শে জানুয়ারি অবধি বিভিন্ন বারোতে সেগুলো পাওয়া যাবে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওয়ার্ডেও ক্যাম্প করে করে সেগুলির প্রচার চলছে এবং স্বাস্থ্যসাথী প্রকল্পে আওতাভুক্ত করার জন্য মানুষজনকে আহ্বান করা হচ্ছে। যেটা বলছেন 1500 হসপিটাল, সেগুলো একটু নাম একটু দয়া করে বলে দিন উনি, যে 1500টা হসপিটাল বেসরকারি আর সরকারি, আপনি একটু বলে দিন। না, সেটা হচ্ছে উনি বললেন হাসপাতালগুলোর নাম উনার স্বাভাবিক, 1500 হাসপাতাল উনার নাম মনে রাখা সম্ভব না, না সম্ভব না, না 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 সম্ভব না। কিন্তু আমি দুটো কথা বলি, এই স্বাস্থ্যসাথী প্রকল্প পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি মানুষ আছে, প্রায় 10 কোটি মানুষ। এবার স্বাস্থ্যসাথীতে 5 লাখ টাকার কথা বলা হচ্ছে, মানে উনাদের পরিবার পিছু। আপনি অঙ্কতে আসুন এবার, মাত্র 50 লক্ষ মানুষ যদি 2 লাখ টাকা করেও ক্লেম করে হাসপাতালে ভর্তি হওয়ার পর, 50 লক্ষ মানুষের জন্য খরচ হবে 1 লক্ষ কোটি টাকা। আর এবছর স্বাস্থ্য বাজেটে বরাদ্দ 3300 সামথিং কোটি, 8300 সামথিং কোটি টাকা। আপনি আমাকে বলুন, যেখানে বাজেটে স্বাস্থ্য বাজেটে বরাদ্দ 8000 সামথিং কোটি টাকা, সেখানে 1 লক্ষ কোটি টাকা এই সরকার কোথা থেকে দেবে? তাহলে কি প্রকল্পটা কোনো দরকার ছিল না বলে মনে করেন? প্রকল্পগুলোর বেনিফিট কোনো মানুষ পাবে না। এই যারা বলছেন ঠিকই বলছেন যে সরকারি হোক বেসরকারি হোক হাসপাতালগুলোই জায়গাই পাবে না। কোভিড পরিস্থিতিতে যেখানে হাসপাতালগুলোই জায়গা দিতে পারছি না, সেখানে 10 কোটি মানুষের স্বাস্থ্যসাথীতে উনারা হাসপাতালে জায়গা দেবেন, আর এটা মানুষ বিশ্বাস করবে? মানুষ কি বিশ্বাস করবে না করবে সেটা তো হচ্ছে একটা বড় প্রশ্ন। তার কারণ ডেফিনেটলি ভোট ফাইটাররা সেই কারণেই ইস্যুগুলো তুলে ধরছেন এবং আর+ নিউজে ভোট ফাইটারে আমরা কিন্তু এই ইস্যুগুলোর দিকে রয়েছি। শুদ্ধ ব্যানার্জির কাছে জানতে চাইবো, প্রাথমিক সবাই যদি তৃণমূল কংগ্রেস এই বিরোধিতা যদি সব ইস্যুতেই করতে থাকে, তাহলে কি তৃণমূল কংগ্রেসের কি আখিরে সুবিধা করে দিচ্ছে না? না, প্রথম কথা হচ্ছে আমি স্বাস্থ্যসাথী নিয়ে একটা কথা বলে আপনার কথার উত্তর দিচ্ছি। স্বাস্থ্যসাথী তো সাধারণ পরিস্থিতির জন্য বিমা প্রকল্প, যেমন আয়ুষ্মান ভারত, এবং দুটোই বড় স্ক্যাম। তাহলে গত 10 বছর ধরে তৃণমূল কংগ্রেস এই যে মমতা ব্যানার্জি স্টাইলে ব্লক থেকে শুরু করে সিএইচসি থেকে শুরু করে পিএইচসি থেকে শুরু করে আমরা সুপার স্পেশালিটি হসপিটাল করলাম, সেগুলো কোথায়? তাহলে স্বাস্থ্যসাথীর দরকার কেন? বেসিক্যালি এই দুটো দলই ভাঁওতা। 2 কোটি চাকরি কেউ পেয়েছে? পায়নি। স্বাস্থ্যসাথীর সুবিধে সেটাও পাবে না, এগুলো ভোটের গিমিক। তাই ভাওতা বলছে দীপ্তিমান, ভাওতা মানে ঘটনা যে স্বাস্থ্যসাথী নিয়ে যেটা হচ্ছে 9442 কোটি টাকা, আশিস তাকে একটুখানি পরিশুদ্ধ করে বলবো, 9442 কোটি টাকা এই বছরের বাজেট হয়েছে স্বাস্থ্য বাজেট। তো সেখানে যদি সত্যি কথাই যদি 50 লক্ষ লোকও স্বাস্থ্যসাথীর 2 লাখ টাকা করে নেয়, তাহলে 100 কোটি টাকার লেগে যাচ্ছে, 1 লক্ষ কোটি টাকা, সরি। তো স্বাভাবিকভাবে স্বাস্থ্যসাথী তো সম্ভব করা নয়। যেটা এই গভর্নমেন্ট করতে পারত, যে স্বাস্থ্যসাথীর বদলে কেন্দ্রীয় সরকার যে প্রকল্প এনেছিল আয়ুষ্মান ভারত যোজনা, সেই আয়ুষ্মান ভারত যোজনায় কিন্তু পরিষ্কারভাবে হসপিটালের লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল যে কোন কোন হসপিটালগুলোতে গেলে, এবং তার একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল। আজকে যদিও শুদ্ধধারা সব কিছুই ঢপ বলবেন, বিজেপির কিছু করার নেই। আজকে তাদের বসে থেকে সারা ভারতবর্ষে বিজেপির রাজত্ব তাদের দেখতে হচ্ছে, তাদের হতাশার ব্যাপারটা আমি বুঝি। তো এটা ঢপ বলা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এটা ঘটনা যে সারা ভারতবর্ষের অন্য জায়গায়
আয়ুষ্মান যোজনাতে কিন্তু মানুষ সুবিধা পাচ্ছেন, হসপিটালে সুবিধা পাচ্ছেন, এটা কিন্তু পরিষ্কারভাবেই জানা যায়। আমি এখানে যিনি মহিলা প্রতিনিধি হিসেবে রয়েছেন, আপনার কি বক্তব্য যে রাজ্যে স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত দুটো প্রকল্পই, ভারতবর্ষে এত বড় দেশ, এখানে নিঃসন্দেহে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা কভার থাকা দরকার, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ আমাকে প্রশ্নটা করার জন্য। প্রথম কথা তো আমি হিরণবাবুকে একটা প্রথম কথা জিজ্ঞেস করতে চাইছি যে স্বাস্থ্যসাথী নিয়ে যে 1500 উনি বললেন যে হসপিটালগুলো বরাদ্দ করা হয়েছে, ঠিক আছে, আমি বলছি না যে 1500 হসপিটালের নাম ওনার বলতে পারবে না, এটা সম্ভব না মনে রাখা। উনি 3-4টে বেসরকারি হসপিটালের নাম বলে দিক, কারণ কি আজকাল যে সুপার স্পেশালিটি হসপিটালের নামে যে বড় বড় সুন্দর সুন্দর গেট সাজানো হচ্ছে, বিশাল সুন্দর সুন্দর, বাইরেটা একদম ঝকঝকে, ভিতরে গিয়ে যা পরিস্থিতি দেখা যাচ্ছে সে তো মানে তুলনাই নেই সেই পরিস্থিতি। উন্নয়ন নিয়ে কত প্রশ্ন, উন্নয়ন নিয়ে এবং হচ্ছে এই মুহূর্তে দুয়ারে সরকার অনেকগুলো প্রশ্ন এই ক্ষেত্রে রয়েছে, যে প্রশ্নগুলোর ক্ষেত্রে নিঃসন্দেহে ভোট ফাইটার হিসাবে আজকের পর্বে হিরণবাবুরা কি উত্তর দিচ্ছেন তৃণমূল পক্ষ, সেটা নিঃসন্দেহে জানতে চাইবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ছোট্ট বিরতির পর আবারও ফিরছি। আরও অনেক ইস্যু আছে যেগুলোকে নিয়ে ভোট ফাইটাররা কি বলছেন সেটা শুনবো এবং অবশ্যই দেখবো, সঙ্গে থাকুন।